তো সেই সব পায়ের ছাপগুলো আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা ছিল সবগুলো সেই একই জায়গায় গিয়েছে। তারপর কিছুক্ষণ পর বাবা বললেন, আজ আমরা সবাই সেই পুকুরটার দিকে যাব, দেখবো সেই পুকুরে কি রহস্য আছে। কিন্তু আমরা সবাই জানতাম না সেই পুকুর ধারে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সেই ঘটনা দেখার পর আমাদের পরিবারের মধ্যে কের মধ্যেই সুখ ছিল না। পরের দিন সকাল থেকে বাড়ির চারপাশ একদম অদ্ভুত সব পরিবর্তন, সবকিছু একদম নীরবতা। কেউ ঠিক মতো কথা বলতো না, কারণ আগের রাতে যা ঘটেছে সেই দৃশ্যগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সেই দৃশ্যগুলো দেখার পরে কেউ তার মাথা ঠিক রাখতে পারতো না। তবুও বাবা সিদ্ধান্ত নিলেন, আজ রাতে যেভাবেই হোক ওই পুকুরটার কি রহস্য আছে সেটা দেখে আসবে। তাই বললেন বাবা। আমি আর বাবা আর বাড়ির পাশে দুটা চাচাকে নিয়ে সেই জায়গায় রওনা দিলাম। পুকুরটার কাছেই বুঝতে পারলাম যে এই জায়গাটা একদম অদ্ভুত এবং নীরবতা, চারপাশে বড় বড় গাছ। কিন্তু একটু আশ্চর্যের বিষয়, এত বড় বড় গাছ কিন্তু সেই জায়গায় কোনো পাখি ছিল না, কোনো শব্দ ছিল না, চারদিকে শুধু নীরবতা। সেই জায়গায় বাতাস পর্যন্ত থেমে গেছে, কোনো বাতাস নেই সেখানে। আমরা সব পায়ের ছাপগুলো দেখে দেখে এগিয়ে চলছি, কিন্তু হঠাৎ করে সব পায়ের ছাপ পুকুরের ধারে এসে শেষ হয়েছে, যেন মনে হচ্ছে পুকুরে সবাই নেমেছে। তারপর আর কোনো ছাপ নেই, যেন মনে হচ্ছে পুকুরের ধারে সবাই নেমে গেছে। আমাদের সাথে যে দুইজন চাচা এসেছিল তার মধ্যে একজন বলে উঠল, এই পুকুরটা ভালো না, কারণ ছোটবেলা থেকে শুনে আসছি এই পুকুরের ধারে রাত হলে কেউ আসে না, কারণ আসলে অদ্ভুত ঘটনা দেখা যায়। বাবা কিছুই বললেন না, তিনি শুধু খাড়িয়ে রয়েছেন আর পুকুরের পানির দিকে তাকিয়ে রয়েছেন। ঠিক তখনই তো কিছুক্ষণ পর চারদিকে শুধু বাতাস শুরু হলো। সেই বাতাসে পুকুরটার পানি একদম টলমল করছিল, ঢেউ আসা শুরু করছিল, একবার দুবার। তারপর মনে হচ্ছে পানির নিচে কেউ হাঁটছে। আমরা সবাই এই ঘটনা দেখার পর সবার শরীর ঠান্ডা হয়ে গেছে। তারপর আমরা সেইখানে এক মুহূর্তেও দাঁড়ালাম না, সোজা চলে আসলাম বাড়িতে। তো সেই দিন রাত আরো ভয়ঙ্কর বেশি ছিল। রাত প্রায় 3টা। সেই সময় আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কেউ জানো জানালার পাশ থেকে আমার নাম ধরে ধীরে ধীরে ডাকছে আর বলছে, শোনো, এইদিকে এসো, তোমার সাথে কথা আছে, বাইরে এসো, জলদি জলদি বাইরে এসো। তো কিছুক্ষণ আমি ভাবার পর মনে হলো আমি মনে হয় স্বপ্ন দেখেছি। ঠিক তখনই আবার সেই ডাক। ঠিক তখনই আমার চোখ গেল আমার দরজার দিকে, দেখতে পেলাম যে অর্ধেক দরজাটা খোলা, কিন্তু আমার পরিষ্কার মনে আছে আমি ঘুম যে সময় এলাম ঠিক তখন আমি দরজাটা পুরোপুরি লাগিয়ে এসেছিলাম, কিন্তু দরজাটা খুললো কে, অর্ধেক খুললো কে? তো ঘরের বাইরে তাকাতেই দেখতে পেলাম যে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো বাবা কোনো কারণে হয়তো বাইরে গিয়েছিল। আমি তার জন্য আস্তে করে বাবাকে ডাক দিলাম, কোনো উত্তর নেই। তো সেই লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকালো, দেখতে পেলাম যে, আর তখনই বুঝলাম ওইটা বাবা না, কারণ তার মুখে ছিল না, মুখের মাঝখানে শুধু অন্ধকার। তার জন্য আমি ভয়ে চিৎকার করে ডাকলাম। তো আমার চিৎকার শুনে বাড়ির সবাই ঘুম থেকে উঠে দৌড়ে আমার রুমে চলে আসলো। বাড়ির সবগুলো লাইট জ্বালানো হলো। তো তারপর আমি দেখতে পেলাম যে বারান্দায় আর কেউ নেই। খুব দেরি হয়ে গেছে আসতে। মা তখনই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তখন আমার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, আর ভয়ের চোটে আমার শরীর কাঁপতে শুরু করছে, শরীরে জ্বর এসে গেছে।
তো সেই রাতের পর থেকে আমি আর কোনোদিনে একা ঘুমাতে পারিনি। সেই রাতের কথা মনে হলে ভয়ে শিউরে ওঠে। তো পরদিন সকালে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলো। তো তিনি এসে সবার কাছে সব ঘটনা শুনলেন। শোনার পর প্রত্যেকটা রুম চেক করছিলেন কি কি ঘটনা ঘটেছে। তো তারপর অনেকক্ষণ পুকুরের দিকে তাকিয়েছিলেন। তারপর কিছুক্ষণ পর ইমাম সাহেব বললেন, তোমাদের বাড়িতে যে ঘটনা ঘটছে এই ঘটনা শুধু তোমাদের বাড়ির সীমাবদ্ধ নেই, এই ঘটনা পুকুরটার সাথেও জড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর বাবা বললেন, তাহলে আমরা কি করব? তারপর ইমাম সাহেব খুব ধীরে আস্তে শান্ত গলায় বললেন, আগামীকাল বৃহস্পতির রাত, সেই রাতটা খুব সাবধানে কাটাবেন। কারণ সেই রাতে কেউ যদি ডাকে দরজা খুলবেন না, কেউ একা একা বাইরে বেড়াবেন না। তার কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। কারণ আজকে ছিল বুধবার, অথচ সেই ভয়ঙ্কর রাত আসতে আর মাত্র একদিন বাকি। সারাদিন আমাদের মধ্যে কের মনেই শান্তি ছিল না। ইমাম সাহেব চলে যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেলেন, আগামীকাল বৃহস্পতির রাত, কেউ বাইরে বেড়াবেন না। যদি কেউ পরিচিত কেউ বাইরে অনেকক্ষণ ডাকে তাও বাইরে বেড়াবেন না। কারণ দরজায় সেই সময় কোনো আত্মীয় থাকবে না, সেই জায়গায় শুধু ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে। ভুলেও দরজা খুলবেন না। কথাটা শুনে আমরা আরো বেশি ভয় পেতে লাগলাম। কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দিলেন না, শুধু বললেন, যা দেখবে তা বিশ্বাস করো না, আর যা শুনবে সে উত্তর দিও না। সারাদিন অদ্ভুত সব, একদম নিরাপত্তা, এর মুখে কথা নেই। দাদি একটানা কুরআন শরীফ পড়া শুরু করলেন। মা বারবার দরজা জানালা সব চেক করছিলেন, সব দরজা জানালা ঠিক আছে কিনা তা বারে বারে চেক করছিলেন মা। আর বাবা গভীর চিন্তায় ডুবেছিলেন। তো অবশেষে সেই বৃহস্পতিবার রাত চলে এলো। তো রাত 10টার পরে আমরা সবাই একই রুমে বসেছিলাম। বাইরে তখন হালকা বৃষ্টি, বাঁশঝাড় থেকে হালকা শব্দ ভেসে আসছে। কিন্তু রাত 12টার কাছাকাছি সেই সময় সব অদ্ভুত শব্দ বন্ধ হয়ে গেল। এমন নীরবতা হয়ে গেল যেন মনে হচ্ছে পুরো গ্রামে একটি মানুষ নেই। তো এভাবে মেলাক্ষণ যাওয়ার পর রাত প্রায় 2:50 আমার বুকটা ধড়ফড় শুরু করলো। কিন্তু হঠাৎ কে জানি বাইরে টোকা দিচ্ছে বারে বারে। তারপর আমরা সবাই যার যার দিকে তাকালাম। তারপর কয়েক সেকেন্ড পরেই যা ঘটলো, এবার কে জানি বাইরে থেকে ডাকছে। গলাটা একদম আমার বাপের বড় ভাইয়ের মতো কণ্ঠ। তো সেই লোকটা বলছে, এই আমি মেলা দূর থেকে এসেছি, দরজাটা খোল, খোল দরজা। আমার বাবা কিছুক্ষণ চুপ থাকার পরে অবাক হয়ে বললেন, আশ্চর্য, আমার বড় ভাই তো 2 দিন আগে ঢাকা গিয়েছে, এখন সে এখানে কিভাবে আসলো? এই কথা শোনার পর আমাদের শরীর একদম কেঁপে উঠলো। তারপর বাইরে থেকে আবার সেই গলা ডাকছে, ভাই দরজাটা খোল, আমি বাইরে একা দাঁড়িয়ে রয়েছি, শরীরটা খারাপ, প্লিজ দরজাটা খোল। তারপর মা ফিস ফিস করে বললেন, এটা মানুষ না, এটা মানুষের গলা হতেই পারে না। তো কিছুক্ষণ পর এবার বাবার কণ্ঠে কে জানো বাইরে থেকে শব্দ করছে, কিন্তু বাবা তো আমাদের সাথে, তাহলে বাইরে ওটা কে? তো সেই লোকটা বাইরে থেকে বলছে, দরজাটা খোলো, আমি বাইরে একা দাঁড়িয়ে রয়েছি। ঘরের ভেতর একদম নিস্তব্ধতা বয়ে এলো। তারপর কিছুক্ষণ পর আমার গলা, তারপর আমার মায়ের গলা, একে একে সবার গলায় বলতে শুরু করছে। এমনকি বাইরে থেকে ছোট বোনের গলাও ভেসে আসলো।
যেন মনে হচ্ছে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের গলা নকল করছে। তারপর দাদি কাপা গলায় বললেন, সবাই চোখ নিচে রেখে চোখ নিচের দিকে তাকিয়ে থাকো, কোনো প্রশ্নের উত্তর দিও না। তো আমরা সবাই তাই করলাম। তো প্রায় 15 মিনিট ধরে বিভিন্ন গলায় আমাদের ডাকতে শুরু করলো। 15 মিনিট পর হঠাৎ সব শব্দ একসাথে চুপ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো এখানে সব শেষ, হয়তো ওরা থেমেছে। কিন্তু হঠাৎ বাইরের পিছন থেকে সেই পুকুরটার বিকট একটা শব্দ ভেসে আসলো, যেন মনে হচ্ছে কেউ চিৎকার করছে। যেন সেই শব্দ কোনোদিনই মানুষ বলতে পারবে না। সে চিৎকারে মনে হচ্ছে অনেক মানুষ একসাথে কাঁদছে। বাবা আর চুপ থাকতে পারলেন না। তিনি এবার টর্চ হাতে নিয়ে দরজার কাছে এগিয়ে গেলেন। দরজা খুললো বাবা। তারপর হঠাৎই মনে হলো দরজার ভিতর থেকে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকলো। টর্চের আলোটা ঠিক মেঝের উপরে পড়লো। প্রথমে কিছু দেখা যাচ্ছিল না। মেঝের মাঝখানে বৃষ্টি ভেজা পায়ের ছাপ। কেউ একজন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। সেই লোকটা এক দৃষ্টিতে আমাদের বাড়ির দিকে তাকিয়েছিল, আর তার পিছনে দাঁড়িয়ে ছিল অনেকগুলো কালো ছায়া। আমরা তখনও বুঝতে পারিনি যে এই রাতটাই আমাদের পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। যে লোকটাকে আমরা সাদা কাপড় পরে দেখেছিলাম, কিছুক্ষণ পর দেখি সেই লোকটা আর নেই। আর তার সঙ্গে তার পিছনে যে কালো ছায়াগুলো ছিল সেগুলো মিলিয়ে গেছে, সেগুলো কেউ আর দেখা যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা আরো অদ্ভুত হতে লাগলো, কারণ মেঝের মাঝখানে অনেকগুলো পায়ের ছাপ অটোমেটিক তৈরি হচ্ছে। মনে হচ্ছে কেউ এইখান দিয়ে হাঁটছে, কিন্তু সেই জায়গায় আমরা ছাড়া আর কেউ ছিল না। যেন মনে হচ্ছে কেউ পুকুরের ধারে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা কেউ দেখতে পারছি না, শুধু পায়ের ছাপগুলো উঠছে। আমার ছোট বোন ভয়ে কেঁদে দিলেন। তারপর মা বাবাকে বললেন, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। ঠিক তখনই দাদি পিছন থেকে চিৎকার করে বললেন, বাইরে কেউ যাবে না। বাবা দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে পুকুর থেকে একটি কণ্ঠ ভেসে আসলো, কেউ বাঁচাও, আমি বিপদে পড়েছি, কেউ বাঁচাও। শব্দটা এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছে এবার সত্যি কেউ বিপদে পড়েছে। বাবা এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সোজা টর্চ হাতে নিয়ে দরজার বাইরে গেলেন। তারপর আমি অনেক চেষ্টা করছিলাম বাবাকে ফিরাতে, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। তো বাবা যেহেতু গিয়েছে, তার জন্য আমাকে বাধ্য হলাম বাইরে বেরোতে। বাবার পিছন পিছন গেলাম। বৃষ্টি পড়ছে। তারপর আমরা সেই বৃষ্টি মোড়ায় ধীরে ধীরে সেই পুকুরটার দিকে এগিয়ে যাচ্ছিলাম। চারদিকে ঘন কালো অন্ধকার, শুধু টর্চের আলো দেখা যাচ্ছে, আর চারপাশে কিছু দেখা যাচ্ছে না। তো এভাবে ধীরে ধীরে যেতে কিছুক্ষণ পর পুকুরের ধারে পৌঁছালাম। তারপর বাবার টর্চ একদম পুকুরের মাঝখানে ধরলো। তারপর যা দেখতে পেলাম, একটি লোক পানির উপরে দাঁড়িয়ে রয়েছে। তার কোনো শব্দ নেই, তিনি কোনো নড়ছেও না, তিনি শুধু তার পায়ের দিকে তাকিয়ে রয়েছে। এই ঘটনা দেখার পর দুইজনে অনেক ভয় পেয়ে গেলাম। তারপর আমি বাবাকে কাপা গলায় বললাম, চলো বাবা, বাড়িতে